রাস্তায় যখন গন্তব্যের চেয়েও সুন্দর, তখন ভ্রমণের আসল মজা শুরু হয়। আজকের এই যাত্রায় থাকছে নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা আর অনেক অজানা গল্প। তাহলে শুরু করি আমাদের অন্ধ্রচলের আর একটি নতুন ট্রাভেল ব্লগ। আগের ভিডিওতে আপনারা দেখলেন আমাদের ইমামি জগন্নাথ মন্দির দর্শন। যারা ভিডিওটা দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দেব, সেখান থেকে দেখে নিতে পারবেন। এখন আমরা যাচ্ছি পরের গন্তব্যস্থল চাঁদিপুর সি বিচের দিকে। চাঁদিপুর সি বিচ যাওয়ার পথে আমরা প্রথমে গেলাম চাঁদিপুর রাধাকৃষ্ণ মন্দির। বালাসর শহর থেকে এই মন্দিরের দূরত্ব 17 কিলোমিটার আর চাঁদিপুর থেকে মাত্র 3 কিলোমিটার। মন্দিরের পথে যেতে উপরি পাওনা এই বুড়িবালাম নদী। এই বুড়িবালাম নদীর তীরেই হয়েছিল ভারতের ইতিহাসের এক বিরল যুদ্ধ, বুড়িবালামের যুদ্ধ। হয়তো পাঠ্য ইতিহাসে এই যুদ্ধের গুরুত্বটা ততটা গুরুত্ব সহকারে উল্লেখ হয়নি। স্বাধীন ভারতের নাগরিক আমরা। একবার ভাবুন তো, কোনো কিছু কি এমনি এমনি পাওয়া যায়? যেখানে স্বাধীনতা মানে তো ক্ষমতাটাই নিয়ে নেওয়া। হ্যাঁ, এই স্বাধীনতা আমরা কারোর থেকে উপহার হিসাবে পাইনি। অনেক রক্ত, অনেক কান্না, অনেক যুদ্ধ, অনেক ত্যাগের প্রতিদান হিসেবে আমাদের দেশ আজ ইউনিয়ন জ্যাক নামিয়ে তিরঙ্গা পতাকায় নবরূপে নিজেকে সাজাতে পেরেছে। এমনই এক ত্যাগের করুণ অথচ সাহসী ইতিহাস হলো এই বুড়িবালামের যুদ্ধ, যেটি 1915 সালের 9 সেপ্টেম্বর ভারতের স্বাধীনতা সংগ্রামের এক জ্বলন্ত অধ্যায়। যতীন্দ্রনাথ মুখার্জি ওরফে বাঘা যতীন মনে প্রাণে বিশ্বাস করতেন, শুধুমাত্র আলাপ আলোচনার দ্বারাই দেশমাতাকে শৃঙ্খলমোচন করা কখনোই সম্ভব নয়। সশস্ত্র আন্দোলনের মাধ্যমেই স্বাধীনতা অর্জন সম্ভব। তাই ক্যান্সারের মতো ছড়িয়ে পড়া ব্রিটিশ শাসনের শিকড় উপড়ে ফেলতে চাই যুদ্ধ, আর তার জন্য প্রয়োজন প্রচুর অস্ত্রের। পরিকল্পনা হয় জার্মান সরকার ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের অর্থ এবং অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করবে, যা ম্যাভেরি নামে একটি জাহাজে করে বালাসরে পৌঁছে দেওয়া হবে। সেই পরিকল্পনা অনুসারে বাঘা যতীন তার 4 জন সঙ্গী চিত্তপ্রিয় রায়চৌধুরী, জ্যোতিষচন্দ্র পাল, মনোরঞ্জন সেনগুপ্ত এবং নীরেন্দ্রনাথ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে ওড়িশার বালাসরে উপস্থিত হন। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস, ম্যাভেরি এসে পৌঁছল না। তার বদলে এসে পৌঁছলেন ইংরেজ অফিসার চার্লস টেগার্ড ও তার নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী। তখন বাঘা যতীন ও তার 4 জন সঙ্গী মিলে ঠিক করেন, পালিয়ে না গিয়ে যুদ্ধ করে দেশের মাটিতেই মৃত্যুবরণ অনেক বেশি শ্রেয়। শুরু হলো এক অসম যুদ্ধ। এইভাবে বুড়িবালাম নদীর তীরের অবিস্মরণীয় যুদ্ধে বাংলা মায়ের পাশ দামাল ছেলের রক্তে ভেসে পরিণত হলো আধুনিক ভারতের হলদিঘাটে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবী বাঘা যতীন ও তার দলের সশস্ত্র বিপ্লবের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা আমাদের পাঠ্যপুস্তকে শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা হয়েই থেকে গেছে। ধুলোবালি সরিয়ে আমি চেষ্টা করলাম সেই ইতিহাসের স্মৃতিচারণ করার। আশা করি আপনাদেরকে এই ঘটনার একটু হলেও সাক্ষী করতে পারলাম। চলুন এবার আমরা মন্দিরের দিকে এগিয়ে চলি। আমরা মন্দিরে পৌঁছে গেছি। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু 5 টাকা। সুসজ্জিত ও রঙিন এই মন্দিরের ভেতরে আছে রাধাকৃষ্ণের নয়নাভিরাম পাথরের মূর্তি। মূল মন্দিরের দোরের দুপাশে দোররক্ষক হিসেবে রয়েছে 2টি সিংহ এবং ভেতরে রয়েছে নানা দেবদেবীর মূর্তি। এবার চলুন আপনাদের মন্দিরের চারপাশটা ঘুরে দেখাই। মন্দির সংলগ্নে একটি বিরাট জলাশয় আছে, যার মধ্যে রয়েছে রঙিন নানা রকম মাছ, যাদের খাবার দেওয়ার সাথে সাথেই সবাই এক জায়গায় জড়ো হয়ে যায়। এছাড়া এই বিশাল জলাশয়ে বোটিং করারও ব্যবস্থা রয়েছে। তাছাড়া মন্দির সংলগ্নে থাকার জন্য সুব্যবস্থাও রয়েছে। আপনারা চাইলে পরিবার নিয়ে এখানে থাকতেও পারেন। মন্দিরের পাশে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর একটা চিলড্রেন পার্ক রয়েছে, যেখানে দোলনা ও নানা রকম খেলার ব্যবস্থাও রয়েছে, যেটা বাচ্চাদের খুব ভালো লাগবে। আর তার সংলগ্নে রয়েছে একটা র্যাবিট পার্কও। চলুন এবার আমরা আমাদের আজকের মতো শেষ গন্তব্যস্থলের দিকে রওনা দিই। হ্যালো গাইস, আমরা এখন চাঁদনিপুর যাওয়ার রাস্তায় আছি। রাস্তাটা অসাধারণ, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর আর অদ্ভুত।
ভিউ আছে। আপনারা এই রাস্তায় যখন আসবেন আপনারা তখন বুঝতে পারবেন। আগের আপডেটের জন্য আমাদের ভিডিওটাকে আপনারা পুরোটা দেখুন। আমরা চললাম এক শান্ত, নিরিবিলি, কোলাহলমুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র সৈকতের উদ্দেশ্যে, যেখানে আপনারা প্রকৃতিকে একেবারে নিজের মতো করে উপভোগ করতে পারবেন। আমরা পৌঁছে গেছি চাঁদিপুর সি বিচের কাছে। আমরা আজকের রাতটা এখানেই থাকবো, তাই সর্বপ্রথম একটা হোটেল দেখে নিতে হবে। আমাদের হোটেল নেওয়া হয়ে গেছে, এবার আমরা রুমের দিকে যাচ্ছি। আমরা দুটো রুম নিয়েছিলাম, এটা ভাইদের জন্য আর ওই পাশের রুমটা আমার জন্য। চলুন আপনাদেরকে একটা একটা করে রুম ঘুরে দেখাই। প্রথমে ভাইদের রুমটা দেখাই। আমাদের এই রুমগুলো 1200 টাকা করে পড়েছিল উইথ এসি। তবে এখানে অনেক হোটেল এবং সরকারি গেস্ট হাউসও আছে। আপনারা আসলে এখানে একটু হোটেলগুলোতে দরদাম করে নেবেন। ভাইদের রুমটা তো তোমরা দেখলে, এবার আমি আমার রুমের দিকে যাচ্ছি। এবার আমি তোমাদেরকে আমার রুমটা দেখাবো। আমার রুমটা দেখানোর পরে তারপর আমি একটু ফ্রেশ হয়ে নেব, এবং ফ্রেশ হয়ে নেওয়ার পরে আমরা সবাই মিলে একটু যাব সি বিচের দিকে, কারণ এখানকার সি বিচটা কেমন, কী ধরনের এরকম দেখতে, তো তার প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করব। এছাড়া রুমগুলোতে ছিল একটি করে এলইডি টিভি, আলমারি, একটি ড্রেসিং টেবিল, পাখা, দুটি করে চেয়ার ও একটি টেবিল, এবং রুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমার রুমটা তোমাদেরকে দেখালাম। তো সত্যি কথা বলতে এখন বাইরে প্রচণ্ড গরম, প্রায় 3:45 মতো বাজে, মানে প্রায় 4টে বাজতে যায়, কিন্তু বাইরে এখনও প্রচণ্ড রোদের তাপ প্রচণ্ড বেশি রয়েছে। তো এই একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা যাই, আস্তে আস্তে সি বিচের দিকে যাই। তো তারপরে তোমরা দেখতে থাকো সি বিচটা কেমন লাগছে। ফ্রেশ হয়ে এবার আমরা চলে আসলাম চাঁদিপুর সমুদ্র সৈকতে। কিছু দূরেই রয়েছে ঘন ঝাউয়ের জঙ্গল। চাঁদিপুর সি বিচকে ভারতবর্ষের অন্য সমুদ্র সৈকতগুলির থেকে আলাদা বলা হয়, যেটা আমাদের এই ট্রিপের মধ্যে একটি অন্যতম জায়গা। দীঘাপুরী সমুদ্র সৈকতের মতো একদমই নয় যে যখন খুশি জলে নেমে আনন্দ করতে পারবেন, জল ছুঁতে পারবেন। সম্পূর্ণ ডিফারেন্ট। কেন বলছি, চলুন দেখবেন। বলা হয় আপনি 3 কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে এই সমুদ্র সৈকতের ভিতরে যেতে পারবেন। বিশ্বাস হচ্ছে? আমরা এখন বিকালের এই সমুদ্র সৈকতকে দেখছি। দেখুন, পুরো সমুদ্রে 3 থেকে 5 কিলোমিটার পর্যন্ত কোথাও জল নেই। আপনি একটি জলবিহীন সমুদ্র সৈকতের ওপরে দাঁড়িয়ে আছেন, যেমন আমি আছি। প্রায় 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত হেঁটে যাওয়ার পর জল পাওয়া গেল, সেটা ওই 1-2 ইঞ্চির মতো, যেটাতে আপনি পা ভেজাতে পারবেন আর সাথে আরামে হাঁটতেও পারবেন, যেটা সত্যি এক অদ্ভুত অনুভূতি। অনেকটা দূর আসার পরে আমরা ভাবলাম আমরা আর আগে যাব না, আস্তে আস্তে জলের লেভেল বেড়ে যাচ্ছে, তো আমাদের মনে একটু ভয় তো হয়েছে, তাই জন্য আমরা এখান থেকে ফিরে যাব। আবার সকালের দিকে যখন দেখবেন তখন এই সমুদ্র সৈকতকে চিনতেই পারবেন না। দীঘাপুরীর মতো অথই জলে থই থই করছে। দেখুন, সমুদ্র থাকবে আর জল থাকবে না, সেটা তো হতে পারে না। আর এটাই হলো এখানকার বৈচিত্র্য, আর তাই একে ভ্যানিসিং সিও বলা হয়। চাঁদিপুর সমুদ্র সৈকত এতটা অন্যরকম হওয়া সত্ত্বেও দীঘা, পুরী বা ওড়িশার অন্য কোনো জায়গার মতো এর এখন অবধি সেরকম কোনো পরিচিতি নেই, তাই জনবহুল এলাকা না বললেও চলে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এর নাম আগে শোনেননি, আর সেই জন্যই এখানে এখন অবধি সেরকম ভিড় নেই, তাই প্রাকৃতিক সৌন্দর্যটা আপনি পুরোপুরি উপভোগ করতে পারবেন। সমুদ্রে পাড়ে বসা, সমুদ্রের ওপর হাঁটা আর সাথে সূর্যাস্ত দেখার এক অভূতপূর্ব অনুভূতি। আমার আজকের বিকেলটা সত্যি একটা সুন্দর বিকেল ছিল। তবে জায়গাটি আস্তে আস্তে ডেভেলপড হওয়ায় এখানে বেশ কিছু ছোট ছোট দোকান, যেমন ডাবের জল, বিভিন্ন হাতের কাজের তৈরি জিনিস, ব্যাগ ও আরো রকমারি দোকানও দেখতে পাবেন। সাথে সমুদ্র পাড়ে কিছু রাইডের ব্যবস্থাও আছে, যেগুলোর ভাড়া কেমন কি ছিল ভাই আপনাদেরকে বলছে। মাত্র 200 টাকা, 300 টাকা, 600 টাকা, সিঙ্গেল 200 টাকা আর ডাবল 600 টাকা, বড়টা নিলে 300 আর 600। কিলোমিটারেরও হিসাব আছে, আপনি যখন এখানে আসবেন আপনি একবার দেখে নেবেন, সময় অনুযায়ী দামটা বাড়ে আর কমে। অনেকক্ষণ হয়ে গেছে, বিকালে চা খাওয়াটা হয়নি। চলুন একটু চা খেয়ে আমরা বিকালে সূর্যাস্তের জন্য অপেক্ষা করি।
তো বিবেক এখন তো রিতেশ এখন চাওয়ালা সেজে গেছে, বিবেককে চা দিচ্ছে। দাদা আমাকে একটা চা দেবেন দাদা, দাদা একটা চা। চা খেয়ে আমরা সমুদ্রের পাড়ে বসে গল্প করছিলাম। ভাই তো কেমন লাগছে চাঁদিপুর এসে? আমার এখানে এসে তো খুবই ভালো লেগেছে, আর একটু ভালো লাগতো যদি আমি জলটা আরও পেতাম, কিন্তু কিছু করার নেই, সিজনটায় জল খুব একটা থাকে না। আর এখন যা ভিউ আছে, সুন্দর হাওয়া চলছে, তো একটা ভালো উইকেন্ড কাটানোর জন্য আমার হিসাবে জায়গাটা খুবই একটা ভালো। রিতেশ বল ভাই, যে এই হঠাৎ করে যে প্ল্যানটা হলো, এই প্ল্যানটাতে কেমন লাগছে? এই উইকেন্ডটাতে ঘুরতে এসে হঠাৎ করে কোনো সেরকম আমাদের থেকে প্ল্যান ছিল না, আর রাত্রিবেলা প্ল্যান হলো, সকালবেলা ভোরবেলা আমরা বেরিয়ে পড়লাম, তো কেমন লাগছে ব্যাপারটা? একটাই কথা, আনপ্ল্যান্ড ট্রিপ আর অলওয়েজ বেস্ট। অনেক ভালো লাগছে, অনেক শান্তি, ভালো জায়গা, বেটার দেন দীঘা আই ক্যান সে। জায়গাটা অনেক সুন্দর, সব কিছু। হোটেলে ফিরে আসলাম, রাতের খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ আগামীকাল আবার সকালে উঠে আমরা বেরিয়ে পড়ব পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে একটু শেয়ার করবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফলো করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু কিছুই করতে পারবো না। জয় হিন্দ, জয় ভারত।